কখনো কখনো মনটা আমাদের খুব ঘুরতে চায়, কিন্তু তার জন্য খুব দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। শহর থেকে একটু বেরোলেই ইতিহাস, নদী আর পুরোনো দিনের গল্প হাতছানি দেয়। আর আজকের গন্তব্য ঠিক তেমনই একটা জায়গা, ব্যান্ডেল। কলকাতা থেকে খুব সহজেই একদিনে ঘুরে আসা যায় ব্যান্ডেল। আর এই ছোট্ট ট্রিপে ইতিহাসের পাশাপাশি রয়েছে নানা রকমের বৈচিত্র্য। আজ আমরা ঘুরে দেখব বিখ্যাত ব্যান্ডেল চার্চ, হুগলি ইমামবাড়া আর তার সঙ্গে কিছু সুন্দর ও ঐতিহ্যবাহী মন্দির। অর্থাৎ একদিনের এই সফরে ইতিহাস, স্থাপত্য, ধর্মীয় স্থান আর হুগলি নদীর পাড় সবকিছুই দেখা মিলবে। তাই আজকের এই ব্লগে চলুন কলকাতা থেকে ট্রেনে করে বেরিয়ে পড়ি ব্যান্ডেল ডে ট্রিপে। দেখাবো কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে যাবেন, আর একদিনে ব্যান্ডেল ঘোরার আমাদের পুরো এক্সপেরিয়েন্সটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্যান্ডেলের ডে ট্রিপটা। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা ভ্রমণে। তো আজকে যাচ্ছি আমরা ব্যান্ডেল। তো ব্যান্ডেলে কি কি দেখার জায়গা আছে আবার দেখাবো। চলুন, এখন চলে এসেছি আমি মেট্রো করে হাওড়া যাবো। হাওড়া থেকে ট্রেন ধরে ব্যান্ডেল যাবো। সঙ্গে থাকুন। ব্যান্ডেলে এখন প্রথমে যাবো আমরা ব্যান্ডেল চার্চ। এখান থেকে টোটো বা অটো যা পাওয়া যায় সেয়ারে দেখবো। তো চলুন দেখাচ্ছি আপনাদের। তো এখন চলে এসেছি ব্যান্ডেল চার্চে। অটোতে 20 টাকা পার হেড নিল। তো আপনারা রিজার্ভ না করে আমি শেয়ারে আসতে পারেন। স্টেশনের বাইরে থেকে 20 টাকা করে নেবে, একদম চার্চের সামনে নামিয়ে যাবে। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি সব। এখানে সব নিয়মাবলী লেখা আছে, এটা দেখে নিতে পারেন আপনারা। আর এখানে টাইমিংটা দেখে নিন। চার্চের ঠিক গায়ে লাগানো এরকম প্রচুর দোকান আছে যেখানে মোমবাতি পাওয়া যায়। তো আপনারা এরকম মোমবাতি কিনে এখানে দিতে পারেন। এই হচ্ছে চার্চের ক্যাম্পাস। ব্যান্ডেল চার্চ, যার সরকারি নাম ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি, পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন খ্রিস্টান গির্জা এবং বাংলায় পর্তুগিজদের উপস্থিতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন। হুগলির ব্যান্ডেলে অবস্থিত এই গির্জার ইতিহাস 1599 সাল থেকে। সেই সময় পর্তুগিজ অগাস্টিয়ান মিশনারিরা এখানে প্রথম গির্জাটি প্রতিষ্ঠা করেন। হুগলি অঞ্চলে পর্তুগিজদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল, কিন্তু 1632 সালে মুঘল বাহিনীর আক্রমণে পর্তুগিজ বসতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সময় মূল গির্জাটিও ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে 1660 সালে এই স্থানেই নতুন করে গির্জা নির্মাণ করা হয়, যার ভিত্তির উপর বর্তমান ব্যান্ডেল চার্চ দাঁড়িয়ে রয়েছে। ব্যান্ডেল চার্চের অন্যতম আকর্ষণ হল প্রাঙ্গণে থাকা একটি বড় জাহাজের মাস্তুল। প্রচলিত কাহিনী অনুযায়ী এক পর্তুগিজ জাহাজের ক্যাপ্টেন ভয়াবহ ঝড়ের কবল থেকে তার জাহাজ ও যাত্রীদের রক্ষা পাওয়ার জন্য কৃতজ্ঞতা স্বরূপ এই মাস্তুলটি গির্জায় দান করে গেছিলেন। সেই থেকেই চার্চটির সঙ্গে নাবিক ও সমুদ্র যাত্রার একটি বিশেষ ঐতিহাসিক যোগসূত্র তৈরি হয়েছে। 1988 সালে ব্যান্ডেল চার্চকে মাইনর ব্যাসিলিকার মর্যাদা দেওয়া হয়। বর্তমানে এটি শুধু একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানই নয়, বাংলার পর্তুগিজ ইতিহাস ও ঔপনিবেশ ঐতিহ্যে এক মূল্যবান নিদর্শন। প্রাচীন স্থাপত্য, শান্ত পরিবেশ এবং কয়েকশো বছরের ইতিহাসের কারণে ব্যান্ডেল চার্চ আজও হুগলির অন্যতম উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।
ব্যান্ডেল চার্চ ঘুরে দেখা হয়ে গেল। এখন যাব আমাদের পরবর্তী গন্তব্য ইমামবাড়া। তো এখান থেকে শেয়ারেই যাব, বাইরে টোটো অটো দেখি কি পাওয়া যায়। তো আপনারা দেখাও সব সঙ্গে থাকুন। ব্যান্ডেল চার্চ থেকে একটা টোটো ধরে চলে এসেছে ইমামবাড়াতে। তো এমনিতে 20 টাকা করে পার হেড নেয়। তো আজকে যেহেতু অফ সিজন, কোনো লোকই হচ্ছে না, তাই বললো 50 টাকা নেবো, একাই চলে এলাম। এই জন্য 50 টাকা দিলাম, একা চলে এলাম। আপনারা সিজনে যখন আসবেন, শীতকাল যখন আসবেন, তখন প্রচুর ভিড় থাকে। ও রিজার্ভ করার দরকার নেই, আপনারা শেয়ার চলে আসতে পারবেন 20 টাকা পার হেড দিয়ে। হুগলি ইমামবাড়া পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায় হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীতে সমৃদ্ধ ধর্মীয় স্থান। 19 শতকে নির্মিত এই ইমামবাড়া শুধু একটি ধর্মীয় স্থান নয়, হুগলির সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ইমামবাড়ার নির্মাণ কাজ শুরু হয় 1841 সালে এবং প্রায় 20 বছর ধরে কাজ চলার পরে 1861 সালে এটি সম্পূর্ণ হয়। এটি নির্মাণ করেছিলেন হাজী মহসিনের ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধানে থাকা মোহাম্মদ মহসিন। এই সময়কার বিপুল ব্যর্থ ব্যয় করে নির্মিত এই স্থাপনাটি আজও তার বিশালত্ব ও সৌন্দর্য ধরে রেখেছে। ইমামবাড়ার প্রধান আকর্ষণ হল এর বিশাল প্রবেশদ্বার, দীর্ঘ করিডোর, অসংখ্য খিলান, অলংকৃত দেওয়াল এবং সুউচ্চ মিনার। এর কেন্দ্রে রয়েছে একটি বড় ঘড়িঘর, যার দুই পাশে দুইটি উঁচু মিনার দাঁড়িয়ে আছে। ঘড়িঘরের বড় ও ছোট দুটি ঘড়ি স্থাপনাটির অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। হুগলি নদীর কাছাকাছি অবস্থানের কারণে ইমামবাড়ার পরিবেশও বেশ মনোরম। বিশেষ করে মহরমের সময় এখানে ধর্মীয় অনুষ্ঠান ও মানুষের সমাগম হয়। ইতিহাস, স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন হওয়ায় হুগলি ইমামবাড়া আজও চুঁচুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। ইমামবাড়ার ভেতরে রয়েছে এক সুন্দর মসজিদ, প্রার্থনা স্থান, বিভিন্ন কক্ষ এবং একটি পবিত্র সমাধি। এর অভ্যন্তরে অলঙ্করণে আরবি ও ফার্সি লিপির ব্যবহার চোখে পড়ে। দীর্ঘ বারান্দা ও সারিবদ্ধ খিলানের মধ্য দিয়ে হাঁটলে সেই সময়কার স্থাপত্য শৈলীর এক সুন্দর ধারণা পাওয়া যায়। কলকাতা থেকে খুব সহজেই একদিনের ভ্রমণে হুগলি ইমামবাড়া দেখা যায়। ইতিহাস প্রেমী কিংবা পুরনো স্থাপত্য দেখতে ভালোবাসেন এমন পর্যটকদের জন্য এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় গন্তব্য। এই রাস্তা দিয়ে ক্লক টাওয়ার উপরে যাওয়া যায়, জেন্টস অনলি। আর লেডিসের দিকে অন্য রাস্তা আছে, অন্যদিকে। এটা জেন্টস শুধু। এই যে এরকম সিঁড়ি আছে। এখানে ঘন্টা আছে, এখন তো তালা বন্ধ। আগে আমাদের বাজানো হতো এগুলো। উপরে উঠে এলাম কিন্তু তালা বন্ধ। বাইরেটা এখানে সুন্দর ভিউ পাওয়া যাবে, কিছু করার নেই। জানলা দিয়ে এমনি সেরকম আসবে না ভিউ। এই হুগলি নদীর সুন্দর ভিউ পাওয়া যায় বাইরে গেলে। জানলা দিয়ে একটু নেওয়ার চেষ্টা করছি। এরকম সুন্দর ভিউ পাবেন। বেরিয়ে গেলাম এখন ইমামবাড়া থেকে। তো এর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে হংসেশ্বরী মন্দির। তো
এইখান থেকে আপনারা চাইলে রিজার্ভে যেতে পারেন, 150-200 টাকা নেবে, অথবা এখান থেকে 5 মিনিট হেঁটে গেলে চক বাজার মোড় আসবে। চক বাজার মোড় থেকে আপনারা শেয়ারে অটো বা টোটো পেয়ে যাবেন হংসেশ্বরী মন্দিরের জন্য। ইমামবাড়া থেকে বেরিয়ে আপনাদের নেক্সট ডেস্টিনেশন হতে পারে হংসেশ্বরী মন্দির। এই মন্দিরের সমস্ত ডিটেলস আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেব। বলে রাখি, হংসেশ্বরী মন্দির আর লাহিড়ী বাবা আশ্রম আমাদের আগেই ঘোরা। তো চলুন আপনাদেরকে সমস্ত ডিটেলস দেব। আপনাদের জন্য বেস্ট অপশন হবে ব্যান্ডেল স্টেশনে নেমে একটা অটো বা টোটো রিজার্ভ করে পুরো ট্রিপটা করা। ওটা অনেক ইজি হবে আপনাদের জন্য। 1000 থেকে 1200 টাকা নেবে, কিন্তু আপনারা আরও বার্গেনিংও করে নিতে পারেন। হংসেশ্বরী মন্দিরের বাইরে আপনারা এরকম ডালা কিনতে পারবেন। কত করে ডালা বললেন? 50 আছে, 100 আছে। মিনিমাম 50। হ্যাঁ। এই হলো ডালায় একটা আলতা, সিঁদুর, কিছু ফুল, একটু মিষ্টি, বাতাসা আর আপেল। চলুন তাহলে এবার মন্দিরের দিকে হাঁটা লাগাই। সামনে মন্দির দেখাই যাচ্ছে। এই যে আপনারা যদি বাইকে আসেন তাহলে এখানে পার্কিং করতে পারবেন। এখানে বাইক, সাইকেল পার্কিং করা যাবে। রেটগুলো দেখে নিন। আর ঠিক এর উল্টো দিকেই মন্দিরের গেট। এখানে ওয়াশরুম ফ্যাসিলিটিসও আছে। এখানে এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে ঢোকার যাক। মন্দিরে কিন্তু বাইরে জুতো খুলতে হবে, ভেতরে জুতো খুলতে পারবেন না। যেখানে আমি দেখালাম পার্কিং করা যায়, ওয়াশরুম আছে, ওখানেই আপনারা জুতো রাখতে পারবেন। 2 টাকা করে নেবে। যদি আপনারা পুরনো স্থাপত্য আর ইতিহাস ভালোবাসেন তাহলে কিন্তু এই মন্দিরটা আপনাদের খুব ভালো লাগবে। এই মন্দিরের অনন্য গঠনশৈলী আর সুন্দর পরিবেশ আপনাদের মন ছুঁয়ে যাবে। এবার চলুন এই মন্দিরের ইতিহাস একটু সংক্ষেপে বলি। 1799 সালে রাজা নৃসিংহ দেবরায় মহাশয় এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও 1802 সালে তার মৃত্যুর পর রানী শঙ্করী দেবী 1814 সালে এই নির্মাণ সম্পূর্ণ করেন। তন্ত্রশাস্ত্রের নিয়ম অনুসরণ করে নির্মিত এই 5তলা মন্দিরটি মানুষের দেহের 5টি অংশ ইরা, পিঙ্গলা, বজ্রক্ষ, সুষুম্না ও চিত্রিণীর প্রতীক। মন্দিরের 13টি পদ্মকুড়ির মতো চূড়া রয়েছে, যা মানব দেহের চক্রগুলির প্রতিনিধিত্ব করে। নীলবর্ণ নিমকাঠের চতুর্ভুজ দেবী হংসেশ্বরীর মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত। মস্কোর সেন্ট বেসিল ক্যাথিড্রালের সাথে এর স্থাপত্যের মিল রয়েছে বলে অনেকে মনে করেন। মন্দির প্রাঙ্গণে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, যা 1679 খ্রিস্টাব্দে নির্মিত এবং চমৎকার পোড়ামাটির কারুকার্যের জন্য বিখ্যাত। এই অনন্ত বাসুদেবের টেরাকোটা মন্দিরটা এত সুন্দর যে মানে কি বলবো, আমি ভিডিওগ্রাফি করতে পারছি না। ভেতর থেকে ভিডিও নেওয়া অ্যালাউড না। ক্যাম্পাসের বাইরে থেকে আপনি ভিডিও নিতে পারেন, কিন্তু জুম করে তো অত ভালোভাবে দেখানো যায় না। তো তাই জন্য বলছি আপনারা একবার এই মন্দিরটায় আসবেন। অ্যাভয়েড করবেন হচ্ছে মঙ্গলবার, শনিবার, রবিবার, ভিড় হতে পারে। বাকি দিনগুলো যখন ইচ্ছে আসবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। কিন্তু এবার চলুন মন্দিরটার টাইমিং বলে দিই আপনাদেরকে। এই মন্দিরটা রোজ দিন সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা-8টা অবধি খোলা থাকে। আমরা তো বর্ষাকালে এসেছি, তো মন্দির বেশ খালি। আর ওই যে বললাম মঙ্গলবার, শনিবার, রবিবার ছেড়ে আসবেন, খালিই পাবেন। তো পুজো খুব ইজিলি দেওয়া গেল, পুজো দিতে বেশি ঝামেলা হয়নি। আপনাদেরকে বলে রাখি যে আপনারা ভেতরে এসে মায়ের ফটো তুলতে পারেন, কিন্তু সেলফি কিন্তু নেওয়া অ্যালাউড না। তো আমাদের পুজো দিতে একদমই বেশি সময় লাগেনি, খুব কম সময়তেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আপনারা কালী পুজোর সময় আসবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। তখন অনেক কিছু হয় এখানে। আর এখানে কিন্তু ভোগে মাকে মাছ দেওয়া হয়। আপনারা
যদি এখানে এসে ভোগ বুক করতে চান তাহলে সকালবেলার দিকটায় আসবেন, আমাদের মতন সেকেন্ড হাফে আসবেন না। ফার্স্ট হাফে 10টা 11টার মধ্যে এখানে আপনারা কুপন কালেক্ট করে নেবেন, 50 টাকা পড়বে আপনাদের। আর 12:30টার সময় ভোগ নিবেদন করা হয়, তারপরে আপনারা ভোগ খেতে পারবেন। ভোগের কুপনের মূল্য হলো 50 টাকা। মন্দিরের ঠিক পাশে এরম একটা জমিদার বাড়ি দেখতে পারবেন, এখন খুব ভালো অবস্থায় নেই। হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়ে ব্যান্ডেল ট্রিপের আপনাদের লাস্ট ডেস্টিনেশন হবে লাহিড়ী বাবা আশ্রম। হংসেশ্বরী মন্দির থেকে লাহিড়ী বাবা আশ্রম যদি আপনারা টোটো রিজার্ভ করেন ওই 200-250 টাকা পড়বে। আরও যদি সস্তায় করতে চান তাহলে আপনারা বাঁশবেড়িয়া স্টেশন, যেটা হংসেশ্বরী মন্দিরের নিয়ারেস্ট স্টেশন, ওখান থেকে ট্রেন নিয়ে ব্যান্ডেলে চলে যেতে পারেন, একটাই স্টপেজ। তো ব্যান্ডেল স্টেশন থেকেই 25 টাকা শেয়ারে আপনারা চলে যেতে পারবেন লাহিড়ী বাবা আশ্রমে। তো এবার আপনাদেরকে দেখাবো ব্যান্ডেল ট্রিপের লাস্ট ডেস্টিনেশন লাহিড়ী বাবা আশ্রমে। লাহিড়ী বাবা আশ্রমে বিশাল বড় পার্কিং স্পেস আছে, তো নিজের গাড়ি নিয়ে আসলেও কোনো সমস্যা আপনাদের হবে না। বা যেরকম বললাম, সব থেকে সুবিধা হচ্ছে ব্যান্ডেলে এসে একটা টোটো পুরো রিজার্ভ করে সমস্ত জায়গা ঘুরে নেওয়া। আশ্রমে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট পোশাক বিধি মানতে হয়। পুরুষদের হাফ প্যান্ট বা শর্টস এবং মহিলাদের হাঁটুর উপরের পোশাক পরে প্রবেশের অনুমতি নেই। মহিলাদের মাথায় ওড়না, দুপাট্টা বা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখতে হয়। এখানে বলে রাখি, আপনারা যদি বাড়ি থেকে মাথা ঢাকা কিছু না আনেন তাহলে মন্দিরের বাইরেই পাওয়া যায়, ওখান থেকে ভাড়া করে নিতে পারবেন। লাহিড়ী বাবা আশ্রমের টাইমিং হলো সকাল 10টা থেকে 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। এই আশ্রমে বেস্ট টাইম হলো আসার জন্য বর্ষাকাল, শীতকাল আর বসন্তকাল। বসন্ত উৎসবের সময় আশ্রমটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। এই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2003 সালে এবং দীর্ঘ নির্মাণ কাজের পর এটি সম্পূর্ণ হয় 2016 সালে। আশ্রমটি উৎসর্গ করা হয়েছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে, যিনি লাহিড়ী বাবা নামে অধিক পরিচিত। ক্রিয়াযোগে, প্রচার এবং পুনরুজ্জীবনের সঙ্গে তার নাম বিশেষভাবে জড়িয়ে রয়েছে। আশ্রমে প্রবেশ করতেই চোখে পড়বে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা বাগান, বিভিন্ন রঙের ফুল, ফলের গাছ এবং চারপাশে পরিচ্ছন্ন পরিবেশ। বিশাল এলাকা জুড়ে সবকিছুই অত্যন্ত যত্ন সহকারে সাজানো হয়েছে। এখানকার আরেকটি বিশেষ দিক হলো আশ্রমটি সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। মূল মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মায়ের মন্দির, লোকনাথ বাবার মন্দির, মা কালীর মন্দির এবং শ্রী রামচন্দ্রের মন্দির। এছাড়াও খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক প্রার্থনা স্থলও রয়েছে। তবে পুরো জায়গার সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মূল মন্দিরটি। জলাশয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা সাদা রঙের এই মন্দিরটি দূর থেকেই নজর কেড়ে নেয়। মন্দিরের পৌঁছাতে একটি দীর্ঘ সেতু পার হতে হয়, আর সেই দৃশ্য অনেকের কাছেই অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা মনে করিয়ে দেয়। মন্দিরের স্থাপত্যে রাজস্থানী এবং দক্ষিণ ভারতীয় শৈলীর সুন্দর মিশ্রণ দেখা যায়। ভিতরে রয়েছে লাহিড়ী বাবার মূর্তি এবং স্বয়ম্ভু শিবলিঙ্গ। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ এবং মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখতে হয়। এখানে ভোগ বা প্রসাদের ব্যবস্থাও রয়েছে। ভোগ গ্রহণ করতে চাইলে দুপুর 12টার আগে কুপন সংগ্রহ করতে হয়। জনপ্রতি প্রায় 50 থেকে 60 টাকার মধ্যে ভোগ পাওয়া যায়। রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে, তবে তার জন্য আশ্রম অফিসে যোগাযোগ করতে হয়। আশা করি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন ভিডিওতে দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।